তো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনস ইন ল্যাবরেটরি। তো অ্যান্টিজেনের সাথে যে আমরা অ্যান্টিবডি রিয়াকশন করাই, এটা আসলে একটা স্পেসিফিক রিয়াকশন। কারণ আমরা অনেকবারই পড়েছি যে অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি যেটা বাইন্ড করে বা যেটা তৈরি হয় সেটা খুবই স্পেসিফিক। এই জন্য আমরা এই অ্যাডাপটিভ যে ইমিউন সিস্টেমের এটাকে কিন্তু স্পেসিফিক বলে এই কারণে। তো এটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল আর কি। এই যে আমাদের যে সেরোলজিক্যাল টেস্ট গুলো করবো, এটা প্রিন্সিপালি হচ্ছে স্পেসিফিসিটি। যে আমার কোনো একটা যদি অ্যান্টিজেন দেখতে চাই শরীরে, বা কোনো একটা অ্যান্টিবডি যদি স্পেসিফিক রিয়াকশন দেয়, যেমন এই রিয়াকশনটা পাইলে আমি বুঝে যাবো যে হ্যাঁ ঠিক আছে, এটা ওকে, আমি যা দেখতে চাইছি এই জিনিসটা তাই। আরেকটা জিনিস আমাদের জানতে হবে সেটা হচ্ছে টাইটার। টাইটার কি? টাইটারটা কি? এটা হচ্ছে হাইয়েস্ট ডাইলিউশন অফ সেরাম বা স্পেসিমেন যাই বলি, লোয়েস্ট কনসেন্ট্রেশন অফ অ্যান্টিবডি। যেমন ধরা যাক আমি এটা কয়েকটা টেস্ট টিউব, ধরা যাক আমি একটা পেশেন্টের সেরাম নিয়েছি। সে সেরামে পেশেন্টের সেরামে অ্যান্টিবডি আছে। ধরা যাক কারো শরীরে টাইফয়েডের জীবাণু আছে, টাইফয়েডের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তার সেরামে অ্যান্টিবডি আছে। সেই সেরামটা আমি আলাদা, সেরামটা আলাদা করে দিয়েছি, সেখানে আমি অ্যান্টিবডি দেখবো কতটুকু আছে বা কেমন আছে। তাহলে ধরা যাক আমি নর্মাল যে সেরাম, সেই সেরামটা আমি নিয়েছি টেস্ট টিউবে, মানে এগুলো অ্যান্টিবডি, মনে করা যাক এগুলো আমার প্রচুর অ্যান্টিবডি। তারপর এইটাকে আমি ডাইলিউট করলাম, ধরা যাক 4 গুণ ডাইলিউশন করলাম। করার ফলে ডাইলিউশন যদি করি তাহলে অ্যান্টিবডি কনসেন্ট্রেশনটা একটু কমবে। আরো ডাইলিউশন করলাম, 8 গুণ ডাইলিউশন করলাম, আরো একটু কনসেন্ট্রেশন কমলো। ধরা যাক 16 গুণ কনসেন্ট্রেশন করলাম, মানে ডাইলিউট করলাম, তাহলে আরো একটু কমলো। কনসেন্ট্রেশন করলাম মানে ডাইলিউট যখনই করব, অ্যান্টিবডির কনসেন্ট্রেশন তত বেশি কমবে। এখন এইরকম ধরা যাক 16 গুণ ডাইলিউট করছি আমি, করার পরেও যদি এখানে আমি রিয়াকশন পজিটিভ পাই, কিভাবে পাই সেটা পরের আলাপ। যদি আমি রিয়াকশন পজিটিভ পাই, তার মানে আমার হাইয়েস্ট যে ডাইলিউশন পর্যন্ত গিয়ে আমি পজিটিভ পাইলাম, ধরা যাক এখানে 32 গুণ পজিটিভ মানে ডাইলিউট করছি পরেরটাতে, ওই টেস্ট টিউবে গিয়ে আর পজিটিভ পাইলাম না, রিয়াকশন পাইলাম না। তার মানে এটাতে তো আমার পজিটিভ নাই, নেগেটিভ। কিন্তু এটাতে আমি সর্বোচ্চ পজিটিভ পাইছি, এগুলোতে তো পজিটিভ পাবোই, এগুলোতে পজিটিভ পাবোই, পাবোই, কিন্তু সর্বোচ্চ এই পর্যন্ত গিয়ে পজিটিভ পাইছি। এই যে হাইয়েস্ট ডাইলিউশন যেখানে গিয়ে আমি পজিটিভ পাইলাম রিয়াকশনটা, এটা হচ্ছে আমার টাইটার। মানে হাইয়েস্ট ডাইলিউশন অথবা লোয়েস্ট কনসেন্ট্রেশন অফ অ্যান্টিবডি যেখানে গিয়ে আমি পজিটিভ টেস্ট পাই, রেজাল্ট পাইতেছি, এটা হচ্ছে টাইটার। তো অ্যান্টিবডি টাইটার ইজ 116 ইজ গ্রেটার দেন 14। এর মানে কি? মানে হচ্ছে আমি যদি 4 গুণ ডাইলিউট করি, আর এটা যদি 64 গুণ ডাইলিউট করছি, ওখানে পজিটিভ পাইলাম। যেমন আমরা ওই যে টাইফয়েডের ভিডাল টেস্ট যেটা করি, দেখবেন রিপোর্টে লেখা থাকে 1:80, 1:320। তো 1:80 আমরা পজিটিভ ধরি না, ধরতেছি কোনটা? 1:320। এটা হচ্ছে টাইটার রেইজ হয়েছে, মানে 320 গুণ ডাইলিউট করার পরেও আপনি ওখানে পজিটিভ পাইছেন। তার মানে আপনার আসলেই এটা ব্লাডে আছে, আসলেই তার এত বেশি পরিমাণে আছে যে এত গুণ ডাইলিউট করার পরেও আপনি সেটা পাইছেন। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি, যে এরকম জিনিসটা, যে আপনি আমার সেরাম নিচ্ছেন, আরেকজনের সেরাম নিচ্ছেন, আরেকজনের সেরাম আপনি ধরেন 200 গুণ ডাইলিউট করছেন, করার পরেও তার পজিটিভ রেজাল্ট পাইতেছেন, তার মানে তার শরীরে আসলে আছে। আর আমারটা 2 গুণ ডাইলিউট করার পরে নাই, তার মানে আসলে আমার শরীরে এটা নাই। এবং মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ করে, মনোক্লোনাল কি আমরা একটা ব্যাখ্যা দিয়েছি আর। তো এখানে আমরা সব করতে পারবো না, যা না করলেই নয় আর কি, সেই কটা জিনিস দেখবো কি এই করে, ওটাই করে নিই। এই অনেক টেস্ট আছে, তার মধ্যে যে এরকম কিছু নাম আছে: অ্যাগ্লুটিনেশন টেস্ট, প্রিসিপিটেশন টেস্ট, অ্যালাইজা, রিয়া, আইসিটি, ইমিউনোফ্লুরেসেন্স টেস্ট, কম্পিউটার ফিক্সেশন টেস্ট, এরকম অনেক টেস্ট আছে আর কি। তো আমরা কিছু দেখবো কিভাবে করে, ইউজ কি এটা দেখে নিবেন। অ্যাগ্লুটিনেশন টেস্ট মানে অ্যাগ্লুটিনেশন হয় নাকি হয় না এটা আমরা দেখবো। যখন একটা পার্টিকুলার অ্যান্টিজেন, একটা পার্টিকুলার
যখন একটা পার্টিকুলার অ্যান্টিজেন, যেমন ধরুন আরবিসি মেমব্রেনে বা ব্যাকটেরিয়ার গায়ে লাগানো থাকে, তারপর অ্যান্টিবডির সাথে বাইন্ড করা হয়, সে যদি রিয়েক্ট করে ক্রস লিঙ্কিং করে একটা ক্লাম তৈরি করবে, ক্রস লিঙ্কিং করে একটা ক্লাম তৈরি করবে। এটা হচ্ছে অ্যাগ্লুটিনেশন। যখন এই প্রোডাক্টটা হবে ব্লাড, তখন এটার নাম হবে হিমাগ্লুটিনেশন। যেহেতু ব্লাডের সাথে হেমের সম্পর্ক, তাই না, হিমোগ্লোবিন, হেমাটোমেসিস। যেমন আমার এগুলো ধরলাম একটা আরবিসি, এখানে অ্যান্টিজেন আছে, এগুলো ধরলাম আরবিসির অ্যান্টিজেন। এখন এর সাথে ইমিউনোগ্লোবিন লাগবে। এই এইরকম ইমিউনোগ্লোবিন অনেকগুলো একসাথে লাগে, তখন এই জিনিসটাকে ক্লাম্প করে ফেলবে। এটা হচ্ছে অ্যাগ্লুটিনেশন। যেমন আমরা ব্লাড গ্রুপিং যখন করি, এই যে এই ব্লাড গ্রুপের ব্লাড, এটা ধরলাম 2 ফোঁটা ব্লাড নিয়েছি, এ ব্লাড গ্রুপ এ, ব্লাড গ্রুপ বি, ব্লাড গ্রুপ এ বি, ব্লাড টাইপ ও, এরকম 2 জায়গায় ব্লাড নিয়েছি। ব্লাড নেওয়ার পরে আমি এনটি এ ইমিউনোগ্লোবিন, নন ইমিউনোগ্লোবিন কিন্তু এনটি এ ইমিউনোগ্লোবিন দিয়েছি। এনটি এ বুঝেন? তাহলে এই জায়গায় ক্লট করছে, এটা ক্লট করে নাই, এটা ক্লট করছে, এটা করে নাই। আবার এনটিবি দেওয়ার পরে এখানে ক্লট করে নাই, এখানে করছে, এখানে করছে, এখানে করে নাই। তার মানে কি? মানে হচ্ছে যার ব্লাড গ্রুপ এ, যার ব্লাড গ্রুপ এ, ওর আছে এ অ্যান্টিজেন, আমি দিয়েছি এনটি এ অ্যান্টিবডি। তাহলে এ অ্যান্টিজেনের সাথে এর এগেইনস্ট অ্যান্টিবডি ক্লাম্প করে ক্লট করছে। তার মানে তার প্রমাণ হইল কি? আমি তো জানি না যে এই ব্লাডে, এটা তো ব্লাড গ্রুপ এ, এটা তো আমি জানি না। এই এই লাইনটা বন্ধ, মনে করেন এই লাইনটা নাই আমাদের কাছে। আমরা জানি এরকম ব্লাড আছে আমাদের কাছে একটা স্যাম্পল, সেই ব্লাড আমি এনটি এ দেওয়ার পরে ক্লাম্প করছি। তার মানে আমি বুঝলাম তার কাছে এ অ্যান্টিজেন আছে, তার মানে এ ব্লাড গ্রুপের লোক। এবং সেই ব্লাড গ্রুপে যখন আমি এনটিবি দিয়েছি, রিয়াক্ট করে নাই, তাহলে আরো প্রমাণ হইলো যে ঠিক আছে, তার তো এনটিবি রিয়াক্ট করার কথা না, কারণ ব্লাড গ্রুপে আমরা জানি যার এ অ্যান্টিজেন থাকে তার এনটিবি অ্যান্টিবডি থাকেই, তো ওটা রিয়াক্ট করবে না। ব্লাড গ্রুপিং এত ডিটেলস আসলে বলতে পারবো না, কারণ হচ্ছে শুধু ব্লাড গ্রুপিং, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, এগুলো নিয়ে আসলে আলাদা 2-3 ঘন্টা একটা লেকচার হওয়া উচিত, যেটা শুধু এটা নিয়ে আলোচনা করবে। মানে এটা এত, এমনি মনে হয় সহজ, কিন্তু এটা আসলে অনেক প্যাচ গোছ আছে। তারপরে মনে করেন আপনি ব্লাড পাইছেন এরকম, সেই ব্লাড আপনি এনটি এ দিয়েছেন, এনটি বি দিয়েছেন, এনটি বি দিয়ে রিয়েক্ট করছে, তার মানে এখানে বি এন্টিজেন আছে, তার মানে বি ব্লাড গ্রুপ বলে। তো এটা ডিটেলস বললাম না, এটা সময় সবাই জানেন। প্রিসিপিটেশন টেস্ট, প্রিসিপিটেশন টেস্টের ঘটনা কি? একই রকম, সিমিলার টু অ্যাগ্লুটিনেশন, একই ঘটনা, কিন্তু এখানে এন্টিজেনটা হচ্ছে সলিউবল এন্টিজেন, আর ওখানে এন্টিজেনটা কি ছিল? এটা পার্টিকুলার ম্যাটার হিসেবে ছিল, এক জায়গায় বাইন্ড ছিল। তো প্রিসিপিটেশন টেস্ট তাহলে করা হয় সলিউশনে অথবা সেমিসলিড আকারে, যেমন ইমিউনো ইলেকট্রোফরেসিস। এটা ব্যাখ্যা দেওয়া সম্ভব না এখন, এটা আমরা ব্যাখ্যা দিব না। রিয়া টেস্ট, রেডিও ইমিউনো অ্যাসিড, রিয়া। তো এখানে আমরা কি দেখি? অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডি। এটার প্রিন্সিপালটা হচ্ছে ডিটেকশন অফ অ্যান্টিজেন ইউজিং লেভেলড অ্যান্টিবডি, ওর ভাইস ভার্সা, মানে উল্টাটাও হইতে পারে। লেভেলড অ্যান্টিবডি কি, এটা আমরা একটু পরে ব্যাখ্যা দিতেছি। একটু পরেরটা দেখলেই আসলে রিয়াটা, এলিজা দেখলে রিয়াও বুঝবেন, সবাই বুঝবেন, এই ঘটনাটা বোঝা জরুরি। এলিজাটা কি দেখেন, এনজাইম লিঙ্কড ইমিউনোসলভেন্ট আছে, নামের ভিতরে দেখা যাচ্ছে এনজাইম লিঙ্কড। আসলে আমাদের এটা ঘটনা মানে কিভাবে করে সেটা একটু দেখি, তার আগে একটু কথাগুলো একটু জেনে নেই। এনজাইম লিঙ্কড মানে কি? এনজাইম লিঙ্কড মানে কি শব্দটা? মানে হচ্ছে আমরা যে অ্যান্টিবডিটা এখানে ইউজ করব, আমরা যে অ্যান্টিবডিটা ইউজ করব, বা একটা অ্যান্টিবডি ইউজ করব, এর সাথে একটা এনজাইম লাগানো থাকে। এই যে কোভ্যালেন্ট বাইন্ডিং অফ অ্যান এনজাইম টু অ্যান্টিবডি টু হিউম্যান ইমিউনোগ্লোবিন। এগুলো কি সব আমি ব্যাখ্যা দিচ্ছি একটু পরে, জাস্ট এটা মনে রাখেন যে আমরা যে অ্যান্টিবডিটা ইউজ করব সেটার সাথে এনজাইম লিঙ্ক করা থাকবে, এই জন্য হচ্ছে এনজাইম লিঙ্ক।
আচ্ছা, এখন এই ব্যাখ্যাটা পরে দিচ্ছি, এগুলো পরে দেখতেছি, আমার ছবিটা দেখে আগে, ছবি না দেখলে আসলে বুঝবেন না, এটা মুখে বলে লাভ হবে না। ধরেন আমার কাছে একটা এরকম একটা স্লাইড আছে। হম, একটা স্লাইড আছে, স্লাইডে গর্ত আছে এরকম। গর্তের মতো না বোঝা গেলেও মনে করেন স্লাইড আছে আমার এরকম, এই স্লাইডে নন এন্টিজেন আছে, নন এন্টিজেন। তো আমরা বোঝার জন্য একটা আঁকবো আর কি। ধরা যাক আমার একটা স্লাইড আছে, এখানে একটা গর্ত আছে স্লাইডে। এখানে এখানে আগের থেকে আমার এন্টিজেন লাগানো আছে। কি লাগানো আছে এটা বুঝেন। এটা বুঝলে আপনি অনেক কিছু বুঝবেন, এলিজা বুঝলে আপনি রিয়া বুঝবেন, ইমিউনোফ্লুরেসেন্স বুঝবেন, ইমিউনো হিস্টোকেমিস্ট্রি বুঝবেন। সব মোটামুটি একই ধরনের ঘটনা। তো এখানে নোন এন্টিজেন আছে, মানে আমি জানি এখানে কোন এন্টিজেন আছে। আমার এটা কেনা, এই জিনিসটা আমি কিনে আনছি। এখানে আমি জানি কোন এন্টিজেন আছে। ধরা যাক একটা ভাইরাল এন্টিজেন আছে এখানে। হ্যাঁ, ধরা যাক এবার বি ভাইরাসের একটা এন্টিজেন আছে, জানি আমি যে এন্টিজেনটা আছে এখানে, এটা নোন। তাহলে এন্টিজেনটা কি নোন, আমি জানি এটা কি এন্টিজেন আছে এখানে। এখন আমি দেখতে পাচ্ছি যে এই ভদ্রলোকের শরীরে এই ভাইরাসটা ইনফেক্ট করছে না করে নাই, এটাই তো দেখবো, এটাই তো আমার মানে টার্গেট। একটা লোক অসুস্থ হয়ে আসছে, তার আমি এলিজা টেস্ট করতেছি কেন, দেখতে পাচ্ছি যে এই ভাইরাসটা দিয়ে বা এই ব্যাকটেরিয়াটা দিয়ে, এই জিনিসটা দিয়ে সে ইনফেক্টেড হয়েছে কিনা। তো এই জিনিসটা দিয়ে যখন সে ইনফেক্টেড হয়েছে, হইলে তার শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে, তার সেরামে অ্যান্টিবডি আছে। আমি জানি সেই ব্যাকটেরিয়ার অ্যান্টিজেন এখানে লাগানো আছে এই জায়গায়, এই স্লাইডে। তাহলে আমি যদি ওই পেশেন্টের সেরাম নিয়ে এই স্লাইডের উপর ঢেলে দেই, পেশেন্টের সেরাম নিয়ে যদি এই স্লাইডের উপর ঢেলে দেই, সেরামে কি আছে, অ্যান্টিবডি। ওই সেম এখানে যে অ্যান্টিজেন, তার এগেইনস্ট অ্যান্টিবডি আছে। তাহলে এই অ্যান্টিবডি গুলো এর সাথে বাইন্ড করবে না? যদি থাকে আর কি, অ্যান্টিবডি থাকে তা না, আমরা ধারণা করছি, এই জন্যই তো তাকে ওই টেস্টটা করতে দিয়েছি যে আপনার মনে হয় এই ইনফেকশনটা হয়েছে, আপনি এলিজা টেস্ট করেন। এই তো। তাহলে নন অ্যান্টিজেনের আমি একটা আছে আমার কাছে নন অ্যান্টিজেন, আমি পেশেন্টের সেরাম নিছি, ধরে নিচ্ছে যে ওই সেরামে তার অ্যান্টিবডিটা আছে। তাহলে যখন আমি সেরামটা দিব, এই অ্যান্টিবডি গুলো তার নির্দিষ্ট অ্যান্টিজেনের সাথে গিয়ে বাইন্ড করবে, যেখানে তার অ্যান্টিজেনটা আছে। শেষ করি, বাইন্ড করবে। তাহলে এই যে অ্যান্টিজেনটা দিলাম, সেরামের অ্যান্টিজেন, এই সরি সেরামের অ্যান্টিবডিটা দিলাম, তার মানে এটা কি আমার হিউম্যান ইমিউনোগ্লোবুলিন। আমার টেস্ট করতে চাইছে, তাহলে আমার সেরাম নিয়েছে, আমি তো হিউম্যান, আমার শরীরে ইমিউনোগ্লোবুলিন তৈরি হয়েছে, ইমিউনোগ্লোবুলিন জি তৈরি হয়েছে, সেই ইমিউনোগ্লোবিন আমি এখানে ঢেলে দিছি। তাহলে সেই ইমিউনোগ্লোবিন তার নির্দিষ্ট অ্যান্টিজেনের সাথে গিয়ে বাইন্ড করছে। এটা হচ্ছে হিউম্যান ইমিউনোগ্লোবুলিন। এখন আমি আরেকটা ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি দিব, সেটা এই অ্যান্টিবডির অ্যাগেনস্টে আরেকটা ইমিউনোগ্লোবুলিন দিই। এটাও তো প্রোটিন, তো এর অ্যাগেনস্টে আমি আরেকটা ইমিউনোগ্লোবুলিন দিব। সেই ইমিউনোগ্লোবুলিনটা আবার এর সাথে বাইন্ড করবে। এই ইমিউনোগ্লোবুলিন যেটা দিলাম, সেটার সাথে আমি একটা এনজাইম ট্যাগ করে দিয়েছি, এনজাইম লিঙ্ক করে দিয়েছি। মানে এনজাইম লিঙ্ক করাই ছিল, সেটাই আমি দিলাম এবার। কারণ এই লাল লাল যেটা আমি দেখতেছি, লাল ইমিউনোগ্লোবিন, সেটা আসলে এই যে এই খয়েরি ইমিউনোগ্লোবিনের বিরুদ্ধে। খয়েরি ইমিউনোগ্লোবিনটা হচ্ছে ইমিউনোগ্লোবিন জি, খয়েরি মানে ইয়েলো কালার বা যাই হোক। তাহলে অ্যান্টি হিউম্যান ইমিউনোগ্লোবিন দিচ্ছি,
অ্যান্টি হিউম্যান ইমিউনোগ্লোবুলিন জি, এইটা এই লালটা, এটার সাথে এনজাইম লাগানো আছে, ট্যাগ করা আছে, এই জন্য নাম হচ্ছে এনজাইম লিঙ্কড দিলাম। এখন এনজাইম ও তো একটা সাবস্ট্রেটকে ব্রেক ডাউন করে, এনজাইমের কাজ আছে না, আমরা পড়ছি না এগুলো, প্রভাব, মানে কোন একটা সাবস্ট্রেটকে ব্রেক ডাউন করে ছোট ছোট করে বা কিছু একটা করে। তাহলে এই এনজাইমের জন্য আমি একটা সাবস্ট্রেট অ্যাড করলাম। এবার এবার আমি এখানে সাবস্ট্রেট দিলাম। সাবস্ট্রেট যখন দিব, তখন এই সাবস্ট্রেটটা এই এনজাইমকে পাওয়ার পরে সে ব্রেক ডাউন হয়ে একটা প্রোডাক্ট তৈরি করলো, প্রোডাক্ট তৈরি করলো। ধরা যাক ওই সাবস্ট্রেটটা কালার তৈরি করে, ওই এনজাইম দিয়ে বিক্রিয়ার মাধ্যমে কালার তৈরি করে। সেই কালারটা আমি দেখবো ওই স্লাইডে, যে কালারটা তৈরি হয়েছে কিনা। যদি কালারটা তৈরি হয়, তাহলে আমি বুঝলাম যে এই এনজাইমটা হিউম্যান গ্লোবুলিনের সাথে লাগছে। হিউম্যান গ্লোবুলিনটা কেন লাগছে? কারণ এখানে এই অ্যান্টিজেনটা আছে। তার মানে এই এই অ্যান্টিজেনের বিরুদ্ধে এই অ্যান্টিবডিটা তৈরি হয়েছে, যে অ্যান্টিবডিটা আমি রক্ত মানুষের আমার শরীর থেকে নিয়ে গেছে, তার মানে আমার শরীরে ওই অ্যান্টিবডিটা আছে, এটাও তার প্রমাণ। এইটা হচ্ছে অ্যালার্জি, যে এটা নোন অ্যান্টিজেন সারফেসে থাকবে, সেখানে আমি পেশেন্টের সেরাম দিব। যদি সেরামে ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে, সে বাইন্ড করবে, করার পরে সেই অ্যান্টিবডির সাথে বাইন্ড করার জন্য তার বিরুদ্ধে আরেকটা অ্যান্টিবডি দিব, যেটা থাকবে ট্যাগ করা, এনজাইম ট্যাগ, এনজাইম লেভেল, এনজাইম লিঙ্কড। সে গিয়ে আবার ওর সাথে বাইন্ড করবে। সেই এনজাইম যে সাবস্ট্রেটকে ব্রেকডাউন করে কালার সাবস্ট্রেটকে, সেইটা দিব, দেওয়ার পর সে ব্রেকডাউন করে কালার তৈরি করবে, সেই কালারটা ওখানে লেগে থাকবে। সেই কালার দেখে আমরা এই টেস্টটা বুঝবো যে পজিটিভ। এটা হচ্ছে এলাইজার প্রিন্সিপাল, বা এলাইজার এইভাবে হয়। বুঝতে পারছেন না পারেন নাই? স্যার এখানে একটা প্রশ্ন থাকে যে হ্যাঁ। আসলে হুম। এখানে ইমিউনোগ্লোবুলিন জি যেটা আমাদের সেরামে থাকে, এটার হুম। হুম। বিরুদ্ধে আসলে অ্যান্টিবডি কি হিসেবে কাজ করবে? ও তো নিজে একটা অ্যান্টিবডি, আমার এটা মানে হ্যাঁ, প্রশ্ন মাথায় গেলেন। অ্যান্টিবডির বিরুদ্ধে আবার অ্যান্টিবডি, মানে হচ্ছে অ্যান্টিবডি সে তো নিজেও একটা প্রোটিন। অ্যান্টিবডি হিউম্যান ইমিউনোগ্লোবিন জি, যেটা ওর অ্যাগেনস্টে অ্যান্টিবডি তৈরি করা হয়েছে। ধরা যাক হিউম্যান ইমিউনোগ্লোবিন জি আমার শরীরে আছে, যে সেরামে আছে। এই ইমিউনোগ্লোবিনটা যদি আমি একটা ঘোড়ার শরীরে পুশ করি, আমার ইমিউনোগ্লোবিন যেটা জি তৈরি হয়েছে, হয়েছে না, আমি একটা ইনফেকশন হয়েছে, ধরা যাক আমি স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয়েছে, সেটা অ্যাগেনস্টে আমার একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে না? তৈরি হয়েছে তো। সেই জি অ্যান্টিবডিটা স্যার। যদি আমি ঘোড়ার শরীরে দিয়ে দিই, ঘোড়ার শরীরে সেই অ্যান্টিজেন মানে অ্যান্টিবডিটা কি হিসেবে কাজ করবে? ঘোড়ার শরীরে কি সেটা অ্যান্টিবডি হিসেবেই থাকবে? অ্যান্টিবডি হিসেবে কাজ করার কথা। কেন? ঘোড়ার আমার কি সব যদি সেম? ধরেন ধরেন ঘোড়ার শরীরে এটি অ্যান্টিজেন হিসেবে কাজ করবে, তার জন্য তো ফরেন। কিন্তু কথা স্যার বুঝেন আমাদের নাই? দেশে যখন এই হম। বিভিন্ন ধরনের সেরাম গুলা ব্যবহার করা হয় না, বিভিন্ন প্রাণী থেকে তৈরি করে, হ্যাঁ, এগুলো হ্যাঁ। কি আমাদের সে- দেশ সেরাম হিসেবে কাজ করে? সেটা হিসাব আছে। আর আমি এটা বলতেছি, যেমন এই যে ভেনম, অ্যান্টিসেনিক ভেনম, অ্যান্টিসেনিক ভেনম তৈরি হয় তো এইভাবে ঘোড়ার শরীরে দিয়ে, জানেন কিনা? তো আমি যেটা বলতেছি যে আমার একটা অ্যান্টিবডি, ধরেন আমার একটা অ্যান্টিবডি, সেটা আমি ঘোড়ার শরীরে দিলাম, যে এই ধরনের জিনিস চেনে না, তার জন্য এটা ফরেন হয়ে গেল। এই অ্যান্টিজেন তো ঘোড়াকে চিনতে মানে আমি যে অ্যান্টিবডি দিছি, এই স্ট্রাকচার তো ঘোড়া চিনবে না। এই অ্যান্টিবডি তৈরি হয়েছে কেন? স্ট্রেপ্টোকক্কাল ইয়ার অ্যান্টি মানে বিরুদ্ধে, মানে স্ট্রেপ্টোকক্কাসকে তো ঘোড়া চিনে না, ওর শরীরে তো এই অ্যান্টিবডিও নাই। যদি না থাকে, তাইলে এই অ্যান্টিবডি যখন আমি এটা ঘোড়ার শরীরে দিলাম, ধর আমি ঘোড়ার শরীরে দিলাম এই অ্যান্টিবডিটা, তো ঘোড়ার শরীরে তো এটা অ্যান্টিজেন, প্রোটিন তো নাকি, এটা তো অ্যান্টিজেন নাকি? জি স্যার। অ্যান্টিজেন জিনিসটা কি যেটা অ্যান্টিবডি তৈরি করবে, অ্যান্টিবডির সাথে বাইন্ড করবে, বা ইমিউনোজেন তো। এই প্রোটিনটা ঘোড়ার শরীর যদি না চেনে, তাহলে এটা কি সে অ্যান্টিজেন হিসেবে ভাববে? অ্যান্টিজেন হিসেবে ভাবলে ওর শরীরে তখন এটার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হবে না? জি স্যার। এটার প্রোটিনের। বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হবে না? তাহলে আমার শরীরে যে ইমিউনোগ্লোবুলিন জিটা তৈরি হয়েছে, সেটা তো হিউম্যান ইমিউনোগ্লোবুলিন জি, তাই না? আমার শরীরে যে ইমিউনোগ্লোবুলিনটা তৈরি হয়েছে,
সেটা হিউম্যান ইমিউনোগ্লোবুলিন জি। সেটা যখন আমি ঘোড়ার শরীরে দিলাম, সেটা ঘোড়া অ্যান্টিজেন হিসেবে নিয়ে ঘোড়া তখন আরেকটা ইমিউনোগ্লোবুলিন তৈরি করলো এইটার বিরুদ্ধে। যেটা অ্যান্টি অ্যান্টি হিউম্যান। এটা অ্যান্টি হিউম্যান ইমিউনোগ্লোবুলিন জি, বা অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন সোজা কথা। সেই অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন আমি বানাইছি এটার বিরুদ্ধে। এই অ্যান্টি হিউম্যান গ্লোবুলিনটাকে আমি করছে কি, এনজাইম দিয়ে ট্যাগ করছি। ট্যাগ করে এখন এই জায়গায় ছেড়ে দিই। ও ও আমার এই যে আমার এর সাথে বাইন্ড করবে না, আমার ইমিউনোগ্লোবুলিনের সাথে বাইন্ড করছে। এটা হচ্ছে নোন অ্যান্টিজেন, জানি এখানে কোন অ্যান্টিজেন আছে। আমি সেটাই টেস্ট করে দেব যে সেটার অ্যান্টিবডি আমার শরীরে আছে কিনা। তখন আমি সেরাম নিছি, সেরাম নিয়ে ছেড়ে দিছি, স্যালাইডের উপর ছেড়ে দিছি, যেখানে ওই অ্যান্টিজেন পাইছে, যে গর্তের মধ্যে গিয়ে দেখে ওই অ্যান্টিজেন আছে, সেই গর্তে গিয়ে সে বাইন্ড করছে সেই অ্যান্টিজেনের সাথে। এখন এটার বিরুদ্ধে, এটা যদি এটা হিউম্যান ইমিউনোগ্লোবিন জি, এটার বিরুদ্ধে আমি একটা ট্যাগ করা লাগাই দিছি। তো সে ট্যাগ করা জিনিসটা এর সাথে লাগছে, এখন একটা সাবস্ট্রেট দিছি, সেটা রিয়েক্ট করে একটা কালার তৈরি করছে। এই হচ্ছে এলাইজার ঘটনা। বুঝতে না পারলে আবার বলবো, সমস্যা নাই। বুঝছেন কিনা? জি স্যার। এখন আসি ইমিউনোফ্লুরোসেন্স বা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। আমরা ওই ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, ইমিউনোফ্লুরোসেন্স মোটামুটি একই প্রিন্সিপালের উপর ভিত্তি করে, ওই একই জিনিস, মোটামুটি একই জিনিস। কিরকম? ধরা যাক আপনার এটা তো কমনলি জীবনে দেখবেন, বিশেষ করে ব্রেস্টের ক্যান্সারের ক্ষেত্রে আমরা টেস্ট করি কিছু, পিআর, হার্ট, এগুলো করি না টেস্ট? জি স্যার, ইমিউনো হিস্টোকেমিস্ট্রি। আইএসসি টেস্ট করি না? নাম হচ্ছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। তার মানে ইমিউনোর ঘটনাটা আছে ওখানে। এই ইমিউনোফ্লুরোসেন্স একই জিনিস প্রায়। এখানে কি হয়েছে, ধরা যাক আমার এটা আমার একটা টিস্যু, হ্যাঁ, এখানে আমার কিছু অ্যান্টিজেন আছে। অ্যান্টিজেন আছে, আমি ধরে নিচ্ছি একটা ডিজিজে এই অ্যান্টিজেনটা থাকার কথা। এখানে একটা অ্যান্টিজেন আছে, মানে এই প্রোটিনটা এক্সপ্রেস করার কথা। তাহলে আমি যদি এই প্রোটিনের এগেইনস্টে একটা অ্যান্টিবডি দেই, সে এটার সাথে বাইন্ড করবে। বাইন্ড না করলে বুঝবো যে নাই, এটাই তো আমার পরীক্ষা। ওই এলিজা টেস্ট যেটা দেখাইলাম, বুঝাইলাম, ওখানে যদি আমি ওই যে পেশেন্টের সেরাম দেওয়ার পর, তারপর আর কি দিলাম জানি, পেশেন্টের সেরাম দিলাম, দেওয়ার পর আবার একটা অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন দিলাম, এনজাইম লিঙ্ক করে দিলাম, তারপর একটা সাবস্টেন্স দিলাম, সে কালার করলো, দেখলাম কালার হয় নাই, তার মানে কি? তার মানে আমি যে সেরাম দিয়েছিলাম সেটা আসলে আমার অ্যান্টিবডি নাই ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে, এই কারণে কালার নেয় নাই, তাহলে প্রমাণ হয়ে গেল। তো কিন্তু যদি থাকে, এই যে আমার নীলটা হচ্ছে অ্যান্টিজেন, ওর বিরুদ্ধে আমি অ্যান্টিবডি দিলাম। এখন এখানে ঘটনাটা কি ঘটছে, এখানে ওখানে যেমন এনজাইম দিছিলাম, এখানে এনজাইম না, এখানে একটা সাবস্টেন্সই দিয়ে দিছি যেটার নাম ফ্লুরোসেন্স। এই যে ফ্লুরোসিন বা রোডামিন, এটা সাবস্টেন্সই দিয়ে দিয়েছি, যেটা জল জল করে। এটার কালারটা দেই নাই আমি, একটা সাবস্টেন্সই দিছি ট্যাগ করে, ফ্লুরোসেন্ট ডাই দিয়ে দিছি, ওই ডাইটা জল জল করে বা ওইটা মানে রং দেয়, তাহলে সরাসরি গিয়ে বাইন্ড করবে। এটা হচ্ছে ফ্লুরোসেন্স, ইমিউনোফ্লুরোসেন্স। যেহেতু অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের জন্য ইমিউনো ফ্লুরোসেন্স ডাই দিয়ে দিছি, ফ্লুরোসেন্স। এখন এখানে দেখেন দুটো জিনিস আছে, ডিরেক্ট ফ্লুরোসেন্স আর ইনডিরেক্ট ফ্লুরোসেন্স। মানে একটাকে বলি আমরা ডিরেক্ট ইমিউনোফ্লুরোসেন্স ডিপ, আর একটা হচ্ছে ইনডিরেক্ট ইমিউনোফ্লুরোসেন্স টেস্ট। হ্যাঁ, ডিরেক্ট কোনটা, এই যে যা ছবি এঁকেছে এটা ডিরেক্ট। ডিরেক্ট মানে অ্যান্টিজেন আছে আমার শরীরে বা একটা, যেটা আমি দেখবো টার্গেট অর্গান, সেটার সাথে সরাসরি গিয়ে অ্যান্টিবডি, যেটা ডাই দেওয়া, ফ্লুরোসেন্ট ডাই দেওয়া অ্যান্টিবডিকে সরাসরি বাইন্ড করছে, এটা ডিরেক্ট। এটা যদি এরকম না করে আরেকটা ধাপ আগায় নেই এলিজার মতো, দুই ধাপে করি, তাহলে হচ্ছে ইনডিরেক্ট। সেটা কি? ধরা যাক এটা আমার টিস্যু, এখানে আমার অ্যান্টিজেন আছে। এখন এই পেশেন্ট থেকে আমি অ্যান্টিবডি দিয়েছি, এরপর আর এক সেট অ্যান্টিবডি দিব আমি, যেটা এই হলুদটার বিরুদ্ধে বাইন্ড করবে, ওই এলিজার নামে।
এলিজাতে এরকম দেখালাম না, সে আবার এটার সাথে বাইন্ড করে। এখন এই যে লালটা দিলাম, এটাকে আমি ফ্লুরোসেন্ট সহ দিচ্ছি। এরকম দুইটা ধাপে যখন করবো, এটার নাম হচ্ছে ইনডিরেক্ট ইমিউনোফ্লুরোসেন্স। এখন এই নিয়ে কোনো কথা আছে কিনা, সিঙ্গেল কেন বা ডাবল কেন করলাম, এটা নিয়ে কোশ্চেন থাকলে উত্তর দেবো, না হলে এটা পরেরটাতে চলে যাবো। স্যার বলেন একটু স্যার, এগুলো লাগবে। আচ্ছা, এখন এটা একটু দেখে নিই আমরা। এটা বলতেছি আমি কেন এই ডাবল করার দরকার কি ছিল, এক্সট্রা খরচ হবে না এক্সট্রা কাজ করতে গেলে? যে কোনো এগুলো তো প্রচুর জি খরচের স্যার। ব্যাপার, তাই না? ডাবল সিঙ্গেলটা হচ্ছে ডিএফটা সিঙ্গেল স্টেজ, নোন একটা ফ্লুরোসেন্ট লেভেল অ্যান্টিবডি আমরা দিছি দেখার জন্য যে এটা আমার আছে কিনা। তাহলে অ্যান্টিজেনটা এখন হচ্ছে আননোন, আর এটা হচ্ছে নোন। যে আমি দেখতে চাই যে আমার এই টিস্যুতে এই অ্যান্টিজেনটা আছে কিনা, জানি না কিন্তু আছে না নাই, আছে কিনা দেখি। তাহলে আমি ওই অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে কোন অ্যান্টিবডি, এটা আসলে মানে ওই যে প্যাথোলজি জিনিসগুলো দিয়ে বুঝতে পারলে সুবিধা হতো, ডিফিকাল্ট হয়ে যাবে। তো ধরা যাক আমি চিন্তা করতেছি যে আমার টিস্যুতে একটা চেঞ্জ হয়েছে, যে কারণে আমার টিস্যুতে এ অ্যান্টিজেন থাকার কথা, কথার কথা, যে এ অ্যান্টিজেন আছে কিনা এটা দেখি। তাহলে আমি এই যে এ অ্যান্টিজেনের বিরুদ্ধে যে অ্যান্টিবডি বাইন্ড করে, সেই অ্যান্টিবডিটা আমি ট্যাগ করে দিয়েছি ফ্লুরোসেন্ট ডাই দিয়ে। তারপর ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপিতে আমি দেখতেছি কালার নিচে না নেয়নি। এটা হচ্ছে ডিরেক্ট। আর ইনডিরেক্ট কি, দেখেন পার্থক্যটা। এখানে হচ্ছে আননোন অ্যান্টিজেন ছিল, এখানে হচ্ছে নোন অ্যান্টিজেন। এখানে অ্যান্টিজেনটা আমি জানি কি অ্যান্টিজেন আছে, জানি বলেই আমি দিতে পারতেছি। এই পেশেন্ট সেরাম দিলাম আমি, পেশেন্ট সেরাম দিলে এটা এগেনস্ট অ্যান্টিবডি আছে, বাইন্ড করবে যদি থাকে আর কি, অ্যান্টিবডি না থাকলে তো বাইন্ড করবে না। তারপর আমরা যে ওয়াশ করি, ওয়াশ করি এই কারণ যে যেগুলো যদি অ্যান্টিবডি থাকে তাহলে ফিক্স হয়ে যাবে এর সাথে, না থাকলে তো ফিক্স হইলো না। তাহলে পেশেন্টের সেরাম দিয়েছি, বাইন্ড করছে। এবার আমি বলে দিলাম যে এটা কিন্তু নোন অ্যান্টিজেন, হ্যাঁ অ্যান্টিজেন নোন আমি জানি, এই স্লাইডে আমার এই অ্যান্টিজেন আছে, তো আমি পেশেন্টের সেরাম দিছি ওটার বিরুদ্ধে, হ্যাঁ থাকলে অ্যান্টিবডি থাকলে বাইন্ড করবে, করছে, ধরা যাক করছে। এখন আমি সেকেন্ড আরেকটা নিয়ে যে এটার বিরুদ্ধে কাজ করবে, সেটা আমি ফ্লুরোসেন্ট ডাই সহকারে দিয়েছি। যদি সবকিছু ঠিকঠাক মতো হয়, তাহলে আমি ডাইটা দেখবো ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপের নিচে, লাইট ফেললে দেখবো যে হ্যাঁ ডাই আছে। এটা হচ্ছে আমার এটা সুবিধা কি, এটা সুবিধা আসলে এটা রিয়াকশনটা বেশি দেয়, রিয়াকশনটা বেশি দেয়। মানে ডিরেক্টে অনেক সময় হয় কি, যে রিয়াকশনটা, যেমন আমার ডিরেক্টে ছবি দেখলাম কি এরকম এক ধাপের ছবি, হ্যাঁ এই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি, এক ধাপের ছবি। এতে রিয়াকশন মানে অনেক সময় খুব ছোট বা খুব সরি খুব কম পরিমাণে অ্যান্টিজেন থাকলে, যেহেতু প্রতিটা অ্যান্টিজেনের সাথে একটা করে অ্যান্টিবডি বা একটা এপিটোপের সাথে একটা অ্যান্টিবডি, তো খুব কম রিয়াকশন দেয়, ওটা ধরা পড়ে না অনেক সময়, এরকম হইতে পারে। কিন্তু ইমিউনো ইনডিরেক্টটাতে এটা অনেক গুণে বিবর্তিত হয়। কিভাবে বিবর্তিত হয় আমি যে দেখাইলাম, এই যে, আচ্ছা ওই ছবিটাতেই যাই, আর কোন ছবি কি আছে দেখি, না ছবি নেই। এই যে এই ছবি তো খুবই দারুণ। এই যে অ্যান্টিজেন দেখা যাচ্ছে মনে হয় এখানে ছোট 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 ট্রায়াঙ্গেল আকারে, এর সাথে এক জোড়া পেশেন্টের সেরাম দিয়েছি, অ্যান্টিবডি বাইন্ড করছে। এই অ্যান্টিবডির বিরুদ্ধে আবার আরেকটা অ্যান্টিবডি, যেমন ঘটনা হচ্ছে, জিনিসটা আসলে এত সহজ না। এই যে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করলো, করলো মনে করেন, এর বিরুদ্ধে আবার আমরা অ্যান্টিবডি দিয়েছি, কিন্তু জিনিসটা এরকম না যে অ্যান্টিবডি যেখানে গিয়ে বাইন্ড করে, শুধু এখানে বাইন্ড করেন, ওর যত জায়গায় এপিটোপ পাবে ওর সুবিধা মতো সেখানে কি বাইন্ড করবে। ধরা যাক এখানে একটা অ্যান্টিবডি বাইন্ড করতে পারে, সুবিধা তো এগুলো দেখানো হয় না, এখানে একটা অ্যান্টিবডি বাইন্ড করতে পারে। তার মানে
একটা অ্যান্টিজেনের সাথে একটা অ্যান্টিবডি ছিল, সেখানে আবার সেকেন্ডারি যে অ্যান্টিবডি গুলো দিলাম সেগুলো হচ্ছে তিনটা বাইন্ড করছে। এখন এগুলোর সাথে কি আছে? এগুলোর সাথে প্রতিটার সাথে ফ্লুরোসেন্স আছে, ডাই আছে, প্রতিটার সাথে ডাই আছে। তো যেখানে আমার এক জায়গায় এইটাতে যদি আমি এটাতে যদি চিন্তা করি, নর্মালি ডিরেক্টটা যদি চিন্তা করি, এরকম ছিল তো একটা ফ্লুরোসেন্স দিত, আর এখানে একটার জন্য দেখেন তিনটা আমি পাইতেছি। মানে বেড়ে গেল আর রিয়াকশনটা বলি বা রেসপন্সটা বলি বা ডাইয়ের কালারটা বেড়ে গেল। এটা হচ্ছে এই টেস্টটার সুবিধা। তাহলে কি স্যার এটা হাইলি সেন্সিটিভ বলা যাবে ডিরেক্টের চেয়ে হ্যাঁ, ইনডাইরেক্ট? ডিরেক্টের চেয়ে ইনডিরেক্টের সেন্সিটিভ বেশি বলা যাবে, বেশি সেন্সিটিভ। এবং ইমিউনোকেমিস্ট্রি যেটা বললাম, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, এই একই মেকানিজম। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এরকম ডিরেক্ট মেথড আছে, ইনডিরেক্ট আছে, কিন্তু ইমিউনোহিস্টোকেমিস্ট্রিটা আমরা ইনডিরেক্টটা পছন্দ করি। ইনডিরেক্টটা পছন্দ করি বেশি, কারণ ইমিউনোহিস্টোকেমিস্ট্রি যেমন এই ফ্লুorescent মাইক্রোস্কোপ দিয়ে দেখা লাগে না, নর্মালি সাধারণ মাইক্রোস্কোপের নিচে আমরা দেখতেছি, যার কারণে ওখানে ডাইটাইট বিবর্ধিত হইলে একটু বেশি নিলে ভালো। এই কারণে এই ইনডিরেক্ট মেথডটা ইউজ করা হয় মেইনলি, যে দুই ধাপে করে যাতে একটু বেশি কালার নেয়, কালারটা যাতে বেশি নেয়। এখানে ওই যে ডাইকে আবার ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এরকম ডাইয়ের জন্য যে এনজাইম দেওয়া, এনজাইম থাকে, কালার সাবস্টেন্স দেয়, ওগুলো অনেক অনেক ডিটেল প্রসিডিউর আর কি, সেগুলো এত লাগবে না। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি আলাদা আছে। আপনার যদি লাগে আমাকে বলেন, আমার কাছে নোট টোট থাকতে পারে, আমি শেয়ার করবো না, সমস্যা নেই। ফ্লোসাইটোমেট্রি তো এটা আরো বেশি দূরের কথা। এটার বেসিক যেটা সেটা হচ্ছে, এই দেখেন, মানে বেসিক কথা যেটা সেটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে কিনা একটা, যে সেলের ভিতরে এই যে অ্যান্টিবডি দেখা যাচ্ছে, অ্যান্টিবডি জি যে স্যার। ডট দেওয়া, মানে ফ্লুরোসেন্স ট্যাগ, এফ মানে হচ্ছে ফ্লুরোসেন্স ট্যাগ করে দিছি এটা আমি, মানে ফ্লুরোসেন্স ডাই দিয়ে অ্যান্টিবডিটা লেবেল করা, সেই অ্যান্টিবডি গিয়ে লাগছে সেলের সাথে। এখন এই একটা নল আছে যেখানে ধরেন একটা করে সেল পাস হয়, প্রতিটা সেল যখন পাস হবে ওর ফ্লুরোসেন্স ডাই এর কারণে এই আলট্রাভায়োলেট লাইট যখন আমরা ফেলছি, তো ও একটা লাইট এমিট করবে। সেটা দেখে দেখে এই যে অপটিক্যাল সেন্সর আছে, মেশিন তো, সে ওটা দেখে দেখে কাউন্ট করতে পারবে কটা সেল গেল, ইভেন কি বৈশিষ্ট্য ডিএনএ টিএনএ সবইও দেখতে পারবে, মেশিনের ঘটনা। কিন্তু মূল জিনিসটা হচ্ছে এই। তারপরে আবার দুইটা চার্জের ভাগ আছে, পজিটিভ চার্জ গুলো এক টিউবে জমা হবে, নেগেটিভ গুলো এক টিউবে জমা হবে চার্জের উপর ভিত্তি করে। মূল জিনিসটা হচ্ছে ফ্লো। ফ্লোটা হবে এমন ভাবে, সবাই যারা লেভেলড হয়েছে মানে অ্যান্টিবডি দিয়ে, এবং যে অ্যান্টিবডি ফ্লুরোসেন্স যাই দেওয়া, তাদের প্রত্যেকটাই ফ্লুরোসেন্স গুলোকে সে দেখে দেখে কাউন্ট করতে পারে। এটা হচ্ছে ওর, যেমন এই যে CD4 পজিটিভ টি হেল্পার সেল, কোন একটা এইচআইভির পেশেন্টে আমি কাউন্ট করবো যে কি পরিমাণ আছে তার হেল্পার টি সেল, কারণ এইচআইভি তো মেইনলি টি সেল গুলো ধ্বংস হয়। তো আমার CD4 পজিটিভ টি হেল্পার সেল তার আসলে কেমন আছে, এই স্ট্যাটাসটা আমার জানা জরুরি। তখন আমি ফ্লো সাইটোমেট্রি করে দেখবো যেরকম কয়টা সেল পাস হলো, কয়টা কাউন্ট করবো, এটা হচ্ছে ওর মানে সুবিধা। কারণ সিএফটি, কমপ্লিমেন্ট ফিল্ট্রেশন টেস্ট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এখানে কিন্তু ই টেস্টও আছে, কি বলে, কুমস টেস্ট। কুমস টেস্ট আমরা এখানে আলোচনা করি নাই, এটা একটু বেশি বড় হয়ে যেত। কুমস টেস্ট আমার একটা ভিডিও আছে, ইউটিউবে দেখে নিতে পারেন যদি আগ্রহ থাকে, তাহলে ওটা দেখলে একেবারে ক্লিয়ার হবে না কি, পানির মতো। ওটাও তো তো খুব গুরুত্বপূর্ণ। তো সিএফটি, হ্যাঁ, কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট, নামই হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি করা হয়, সেটা হচ্ছে আচ্ছা, এই যে একটা নোন অ্যান্টিজেন মিক্স করা হয়েছে পেশেন্টের সেরামের সাথে, মানে আমি জানি যে এখানে আমার এই অ্যান্টিজেন আছে, অ্যান্টিজেন কিন্তু নোন, আমি যখন বাজার থেকে কিনে নিয়ে আসি, তারপর পেশেন্টের সেরাম আমি অ্যাড করবো সেটার সাথে। আর পেশেন্টের সেরামে যদি অ্যান্টিবডি থাকে ওটার সাথে অ্যান্টিজেন, যে অ্যান্টিজেন আমি জানি যে এখানে ধরেন এ অ্যান্টিজেন আছে, কথায় কথা, তার পেশেন্টের সেরামে যদি এনটি এ থাকে, তাহলে তারা একসাথে মিক্স হবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ড করবে। বাইন্ড যদি করে
এবং আমি যদি কিছু কমপ্লিমেন্ট অ্যাড করে দিই ওই ওই সলিউশনে, কিছু কমপ্লিমেন্ট আমি অ্যাড করে দিলাম, তাদের কমপ্লিমেন্টকে ফিক্স করবে, করবে তো। সেটাই হচ্ছে এখানকার ঘটনা। দেখেন এই ফার্স্ট হচ্ছে একটা অ্যান্টিজেন আমার নোন, আমি অ্যান্টিবডি দিয়েছি, মানে পেশেন্টের সেরাম দিয়েছি, আসলে অ্যান্টিবডি দিই, পেশেন্টের সেরাম দিয়েছি। পেশেন্টের সেরাম যদি অ্যান্টিবডি থাকে ওটার বিরুদ্ধে, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি তারা বাইন্ড করবে। এবং কিছু কমপ্লিমেন্ট দিয়েছে, এই যে ডট, এই যে এগুলো কমপ্লিমেন্ট, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লিমেন্ট বাইন্ড করে কমপ্লিমেন্টকে ফিক্স করে ফেলছে। এটা একটা ঘটনা, এক পার্ট গেল। তারপরে করলাম কি, এবার কিছু সেন্সিটাইজ রেড সেল দিয়ে দিছি ওই ওই মিক্সারেই, মানে এদের সাথে কিছু সেন্সিটাইজ রেড সেল দিয়ে দিছি। সেন্সিটাইজ মানে কি, আরবিসি ধরেন আছে, আরবিসির মেম্বার অ্যান্টিজেন আছে, সেই অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি বাইন্ড করা, এইরকম একটা আরবিসি ধরেন দিলাম, একটা মানে অনেক আর মিক্স করলে, করলে এখন এখানেও তো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স আছে, এরাও তো কমপ্লিমেন্টকে ফিক্স করতে পারবে, পারা উচিত, তাই তো? কিন্তু ও দেখা গেল কমপ্লিমেন্ট ফিক্স করতে পারলো না। কেন পারলো না? কারণ এই কমপ্লিমেন্ট সব আমার এইখানে ইউজ হয়ে গেছে, মানে ফার্স্টে যে অ্যান্টিজেন কমপ্লেক্স হয়েছে তাতে ইউজ হয়ে গেছে। ইউজ হয়ে গেলে এই যে সেন্সিটাইজ আরবিসি, ও আর নতুন করে কমপ্লিমেন্ট বাইন্ড করার কোনো যায় মানে কমপ্লিমেন্ট নাই আর, অ্যাভেলেবেল কমপ্লিমেন্ট নাই। তাহলে ও এরকমই থাকবে, কমপ্লিমেন্টও অ্যাক্টিভ হবে না, ও লাইসিসও হবে না, আরবিসি লাইসিস হইলো না। লাইসিস না হলে তখন এটা হচ্ছে পজিটিভ রিয়াকশন, মানে হচ্ছে আমার কমপ্লিমেন্ট ফিক্স হয়েছে, এটা হলো আমার টেস্ট, অ্যান্টিজেন অ্যান্টিবডি আছে কিনা এটা বুঝলাম। আর যদি এরকম হয় যে আমি বাজার থেকে যে অ্যান্টিজেন নিয়েছি মনে করেন, তার সাথে পেশেন্টের সেরাম দিয়েছি, পেশেন্টের সেরামে এটার বিরুদ্ধে অ্যান্টিবডি নাই, মানে ওই ইনফেকশন হয় না। অ্যান্টিবডি না থাকলে অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ড হবে না, কমপ্লিমেন্ট ফিক্স হবে না, কমপ্লিমেন্ট খোলা ঘুরে বেড়াবে। এখন যদি আমি এর শরীর এর মিক্সারে এক কম মানে সেন্সিটাইজড আরবিসি ছেড়ে দিই, মানে যে আরবিসি তে অ্যান্টিবডি লাগানো, সে দেখবে কত কমপ্লিমেন্ট ঘুরে বেড়াইতেছে, তখন সে কমপ্লিমেন্ট ফিক্স করবে। কমপ্লিমেন্ট ফিক্স হলে আলটিমেটলি কমপ্লিমেন্ট পাথে অ্যাক্টিভ হবে, হয়ে মেমব্রেন একটা কমপ্লেক্স কমপ্লেক্স দিয়ে লাইসিস হয়ে যাবে। এটা হলো নেগেটিভ রিয়াকশন, মানে তার কমপ্লিমেন্ট ফিক্সেশন হয় নাই, মানে আমি যে অ্যান্টিবডি বা অ্যান্টিজেন খুঁজতেছিলাম সেটা আসলে তার শরীরে নাই, এই জন্যই এই রিয়াকশনটা হয়নি। আর আমি যে অ্যান্টিবডি খুঁজতেছিলাম এটা তার শরীরে আছে বলেই, ফিক্স হয়েছে বলেই এটা লাইসিস হয়নি। তাহলে আমার উদ্দেশ্য হাসিল হইলো, যেটা আমি জানতে চাইছিলাম সেটা জানতে পারলাম। এটা হলো সিএফটির ঘটনা। এখন লাস্ট আমাদের আজকে আলাপ সেটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন ইনভলভিং আরবিসি অ্যান্টিজেন। যদিও এটা এখানে ডিসক্রিপটিভ আলোচনা করার সুযোগ না, যেটা বললাম যে এইসব নিয়ে আসলে ব্লাড গ্রুপিং এবং এই যে অ্যান্টিবডি এগুলো নিয়ে আসলে একটা আলাদা 2-3 ঘন্টার আলোচনা করা দরকার। তো এখন আমরা এই আলোচনায় ঢোকার আগে প্রশ্ন করি যে কার ব্লাড গ্রুপ কি, বলেন ভাই। শান্ত আছো নাকি? ব্লাড গ্রুপ কি? স্যার বি পজিটিভ, বি আর এস ডি পজিটিভ, বি আর কি পজিটিভ? বি আর এস ডি পজিটিভ বা বি পজিটিভ। আচ্ছা, বি পজিটিভ। এনামুল ভাই আছেন নাকি? ভাই আছেন নাকি নাই? আচ্ছা, তো শান্ত, এখন বি পজিটিভ, আমার হচ্ছে এ পজিটিভ, হ্যাঁ। তো আপনার আর আমার মধ্যে যে অ্যান্টিজেন আছে আরবিসি মেমব্রেনে, আপনার কি অ্যান্টিজেন আছে? বি অ্যান্টিজেন। আমার আছে হচ্ছে এ অ্যান্টিজেন। এটা তো আমরা জানি না। জি এ স্যার। আর বি অ্যান্টিজেনের মধ্যে পার্থক্য কি জানেন? না স্যার, এটা তো জানি না। খুব বেশি পার্থক্য নেই। দেখেন এ এ অ্যান্টিজেনে বি অ্যান্টিজেন এরকম স্ট্রাকচার, এই দেখেন মোটামুটি এই জায়গাটা সেম, তাই না? সব সেম না পুরো জায়গাটা? সেম তো জি নাকি? স্যার। সেম। পার্থক্য হচ্ছে এ এ অ্যান্টিজেনের যে স্ট্রাকচার তাতে এক্সট্রা থাকে হচ্ছে এন এসিটাইল গ্যালাক্টোসামাইন, না গ্লুকোসামাইন, গ্যালাক্টোসামাইন না, আর একটা গ্যালাক্টোজ বিতে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইচ নামে একটা অ্যান্টিজেন লেখা আছে এখানে। এই যে জিনিসটা দেখাইলাম এটা বা এটা, এটা আসলে এইটাই।
তার মানে আমাদের শরীরে সবারই এইচ এন্টিজেন আছে। ঠিক আছে? এইচ এর সাথে যার একটা গ্যালাক্টোজ যুক্ত হয়েছে সে হচ্ছে বি অ্যান্টিজেন। এইচ এর সাথে যার একটা এনএসিটাইল গ্যালাক্টোসামাইন যুক্ত হয়েছে সে হলো ই অ্যান্টিজেন। এবং এইচ হচ্ছে আমাদের বেসিক কম্পোনেন্ট। এইচ হচ্ছে আমাদের বেসিক কম্পোনেন্ট। এত ডিটেলস বলা যাবে না। যদি না জানা থাকে তাইলে আপনি বোম্বে ব্লাড গ্রুপ দিয়ে সার্চ দিন, একটা এই নাম শুনছেন? জি স্যার, বোম্বে ব্লাড গ্রুপ। অবশ্যই তাইলে ওইটা একটু বুঝবেন যে এই অ্যান্টিজেনটা কি বা কেন কি। ইন্টারেস্টিং ব্যাপার আছে। যাই হোক, আমরা ডিটেলস বলতে পারবো না আজকে। তাহলে দেখেন, এ ব্লাড গ্রুপে থাকে অ্যান্টিজেন এ, থাকে কি এনটি বি অ্যান্টিবি। এনটিবি থেকে আসলো, এটা কি জানা আছে? না স্যার, বলে দেন একটু। এ ব্লাড গ্রুপের অ্যান্টিজেন হচ্ছে এ, তো এনটিবি অ্যান্টিবডি আসবে কোথেকে? বি ব্লাড গ্রুপের অ্যান্টিজেন হচ্ছে বি, ওর এনটি এ অ্যান্টিবডি কোথেকে আসবে? আবার এর এও আছে বিও আছে, ও আবার কোনো অ্যান্টিবডি নাই। এর কোনোটাই নাই, এর দুটাই অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি গুলো আসতে করতে আসলে এই যে আমাদের এ অ্যান্টিজেন বা বি অ্যান্টিজেন, এগুলো হচ্ছে পলিস্যাকারাইড টাইপ, মানে কার্বোহাইড্রেট নেচার। আমাদের নেচারে আমরা যে খাই, আমরা যেসব জিনিসে এক্সপোজ হই, এগুলোতে প্রচুর সাবস্টেন্স আছে যেগুলো আমাদের এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেনের সাথে স্ট্রাকচারাল সিমিলারিটি আছে। স্ট্রাকচারাল সিমিলারিটি আছে। যেমন এই যে তোমার, তুমি বলি, হ্যাঁ, এই যে তুমি বলে সমস্যা আছে। না স্যার, আপনি স্যার না, বলেন, সমস্যা তো নেই। ধরা যাক তোমার ব্লাড গ্রুপ বি, তোমার আছে বি অ্যান্টিজেন। তো তোমার বি অ্যান্টিজেনের বিরুদ্ধে তার অ্যান্টিবডি তৈরি হবে না, কারণ এটা কি, তোমার সেলফ অ্যান্টিজেন, এটা সেলফ টলারেন্স আছে। তোমার শরীর টরীর এটাকে ফরেন হিসেবে কাউন্ট করবে না, অ্যান্টিবডি প্রোডাকশন হবে না। তোমার বি অ্যান্টিজেন আছে, এটার বিরুদ্ধে এই জন্য অ্যান্টিবডি প্রোডাকশন হয় না। কিন্তু এর এগেনস্টে অ্যান্টিবডি আসলো কোথেকে তোমার শরীরে? সেটা হচ্ছে, এই তুমি ফুড প্রোডাক্ট খাইতেছো, কথার কথা তুমি একটা আপেল খাইছো, এই আপেলে কোনো একটা স্ট্রাকচার আছে যেটা তোমার এই এর সাথে সিমিলারিটি আছে। বা কোনো একটা অর্গানিজম তোমাকে ইনভেট করছে, সে অর্গানিজমের কোনো একটা স্ট্রাকচার আছে যেটার সাথে এই অ্যান্টিজেনের সিমিলারিটি আছে। তখন হচ্ছে কি, এই যে স্ট্রাকচার সিমিলারিটি, এর কারণে এটা তো তোমার ফরেন, তোমার শরীরে তো অ্যান্টিজেন বা অ্যান্টিজেনের মতো কিছু গেলে সেটা ফরেন হিসেবে কাউন্ট হবে, ফরেন অ্যান্টিজেন হিসেবে। তখন এর বিরুদ্ধে তোমার শরীর অ্যান্টিবডি তৈরি করবে, এই অ্যান্টিবডি তোমার শরীরে থাকবে। তাহলে এনটি থেকে আসছে, কিন্তু বোঝা স্যার, এটা গেছে? জন্ম থেকে থাকতো না। হ্যাঁ, জন্ম থেকেই থাকে, জন্ম থেকেই থাকে। এবং জন্মের পর ওই ওই সময় থেকেই যেসব জিনিসে এক্সপোজ হইতেছো তুমি, যে অর্গানিজমে, এই ওই সময় থেকেই থাকে। এবং ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেহেতু এই এ বা বি একটা ফিটাসে খুব সামান্য পরিমাণে এক্সপ্রেস হয়, আর এইচ অ্যান্টিজেন ফিটাসে অনেক বেশি এক্সপোজ হয়। এই কারণেই আর এইচ ইনকম্পিটিবিলিটির নাম শুনবা, কিন্তু এবিও ইনকম্পিটিবিলিটি তেমন একটা হয় না। এটাও একটা কারণ, তুমি যে কোশ্চেনটা করছো এটা খুবই ভ্যালিড কোশ্চেন। এটাও একটা কারণ যে বাচ্চাদের বা ফিটাসের পেটের ভিতর যখন থাকে তখন তার এই এনটিএ এনটিবি এগুলো খুব একটা, বা এন্টিজেন, এই এই এগুলো খুব একটা এক্সপ্রেসই করে না। মানে এই যে এ এ যেগুলো এ বি, এরা আর এস এর কথা বলতেছে না। এখন আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট বলি এখানে, যে এনটি এ বা এনটি বি, এই যে অ্যান্টিবডি গুলো, এগুলো কোন ন্যাচারের অ্যান্টিবডি, মানে কোন টাইপের? কি মনে হয় তোমার, ইমিউনোগ্লোবিন এম না জি? কি মনে হয়? আর জি, উনি বললেন জি জি। কেন? ওই স্যার, ফিটাস দিয়ে পার হতে পারে, এই জন্য কি এরা ফিটাসে ফিটাস দিয়ে যাইতে পার হবে না, পারে। এনটি এনটিবি ফিটাস দিয়ে পার হয়, এনটি এনটিবি কিন্তু জি ফিটাস এর দিয়ে পার কথা হয় না। বলছি স্যার। হ্যাঁ, জি ফিটাস দিয়ে পার হয় ঠিক আছে, কিন্তু এনটি এনটিবি কিন্তু আসলে ফিটাস দিয়ে পার হয় না। সেটার কারণ আছে। আচ্ছা, প্রথম কথা, এই যে এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন কি ধরনের, কেমিক্যালি কি ধরনের বলেছিলাম আমি?
পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড বা কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট যদি অ্যান্টিজেন ঢুকে আমাদের শরীরে, আমাদের শরীর তখন কি ধরনের, মানে বি সেল অ্যাক্টিভ যে হয়, সেটা টি এম সেল তৈরি করে, ডিপেন্ডেন্ট। অ্যান্টিবডি এম। হ্যাঁ, এম তৈরি হবে। কারণ হচ্ছে কার্বোহাইড্রেট গুলোকে টি সেল কিন্তু চিনে না। টি সেল শুধুমাত্র চেনে সেই সব অ্যান্টিজেনকেই যারা এমএসসি দিয়ে প্রেজেন্ট করে, এবং এমএসসি জি শুধু স্যার, তাদেরকে প্রেজেন্ট পিক্সেল ইন্ডিপেন্ডেন্ট প্রেজেন্ট পাস করে হইতে আইজিএম প্রোটিনকে, তৈরি হবে। তাই না? মানে টি সেলের হেল্প ছাড়া আইজিএম আইজিজি কিন্তু তৈরি হবে না। টি সেল শুধুমাত্র প্রোটিন অ্যান্টিজেনকে চেনে। তো টি সেল জি যেহেতু স্যার, বুঝতে। কার্বোহাইড্রেট কে চিনে না, তার কারণে বি সেলের অ্যাক্টিভেশনটা হয় টি সেল ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভেশন, এবং তখন সে শুধু ইমিউনোগ্লোবিন এম তৈরি করতে পারে। এই জন্য এনটিএ এনটিপি এরা হচ্ছে ইমিউনোগ্লোবিন এম ইন নেচার। এই কারণেই এই যে বাচ্চা মায়ের যে আরএইচ ইনকম্পিটিবিলিটি পড়ো, এটা কখনোই তুমি পড়বা না যে এবিও ইনকম্পিটিবিলিটি। কেন বাচ্চা আর মায়ের এবিও ইনকম্পিটিবিলিটি হতে পারে না? কিন্তু হয় না তেমন একটা। হইতে পারেই, মানে এমন না যে হবেই না, কিন্তু হয় না এই যে এইসব কারণে। কারণ হচ্ছে এই যে আর এইস এর এগেইনস্টে যে অ্যান্টিবডি, সে তো ইয়া জি টাইপের, সে প্লাসেন্টা ক্রস করে। কিন্তু এনটি বি এগুলো তো হচ্ছে এম টাইপের, তারা প্লাসেন্টা ক্রস করতে পারে। তাহলে এটা একটা কারণ। আচ্ছা, তাইলে আর আর এইস এর ঘটনা কি? কারণ তুমি কি বললে বি পজিটিভ, মানে তোমার আর এইস আছে, আর এইস আছে সেই জন্য আর এইস এর এগেইনস্টে অ্যান্টিবডি নাই। এখন যে বি নেগেটিভ, তার কি আর এইস আর এইস অ্যান্টিবডি আছে? বি নেগেটিভ যে, নাই। নাই। থাকা উচিত ছিল না এই সূত্র মতে, থাকা উচিত ছিল আর না। এই অ্যান্টিজেনের নাই বি নেগেটিভের ক্ষেত্রে। অ্যান্টিজেন নাই কিন্তু অ্যান্টিবডিটা আছে কিনা? হ্যাঁ, অ্যান্টিবডি থাকতে পারে। আছে স্যার, বলে। নাই আসলে, হ্যাঁ। থাকা উচিত ও ছিল সরি কারণ তোমার, সরি, বিগ মিস্টেক করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ। আরএস এর অ্যান্টিবডি শুধুমাত্র থাকে, আরএস এর অ্যান্টিবডি কোনো কম্পোনেন্ট নাই। নাই কেন? থাকে না কেন? তোমার হাতে বি, এটা তো তুমি মুখস্থ অ্যান্সার দিতেছো। তুমি যেটা বলছো ঠিক আছে, কারণ তোমার মুখস্থ আছে এটা, রাইসের অ্যান্টিবডি নাই। থাকে না কেন? থাকা তো উচিত ছিল, কারণ আমরা কি বললাম, তোমার আছে বি অ্যান্টিজেন, কিন্তু খাবার টাবার অনেক কিছুতে তুমি এ অ্যান্টিজেন পাইছো, সেটা এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হয় তোমার শরীরে, এনটিএ আছে, তাই তো? কিন্তু বি নেগেটিভ যখন, তখন তোমার আরএইচ নাই অ্যান্টিজেন, কিন্তু প্রকৃতি থেকে আরএইচ অ্যান্টিজেন এসে তার এগেইনস্ট অ্যান্টিবডি থাকার কথা ছিল না হিসাব মতে? জি স্যার, থাকার তো কথা ছিল, নাই থাকার কেন কথা ছিল, তাহলে? কিন্তু আসলে আরএইচ অ্যান্টিজেনটা প্রকৃতিতে অ্যাভেলেবেল। এই খাবার ইনফেকশন এগুলো তো আরএইচটা অ্যাভেলেবেল না, এবং আরএইচটা প্রোটিন ইন নেচার। আরএইচ অ্যান্টিজেন যদি কারো থাকে বা কারো কোনো শরীরে যায়, যেহেতু প্রোটিন ইন নেচার, টি সেল ডিপেন্ডেন্ট বি সেল অ্যাক্টিভেশন হবে, ইমিউনোগ্লোবিন টাইপ এম জি তৈরি হবে। এই কারণেই মাদারের শরীরে যখন আরএইচ পজিটিভ ব্লাড যায়, তখন তারা অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি তৈরি করে, তখনই কেবল তৈরি করে। এবং সেটাতে যেহেতু আইজি জি তৈরি হয়, সেটা পরের পরবর্তীতে প্রেগনেন্সিতে ক্রস করে। যাই হোক, এখানে অনেকগুলো কথা বললাম, আমরা একটু আগাই, হ্যাঁ। আর এই কম্পিটিটিভ বলে এই আলোচনা শেষ করব। তাহলে একটা মাদার, তার শরীরে যে আর এস নেগেটিভ মাদার, শুধু তাদের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে, এই যে কাদের ঘটে, এই যে ছক দিয়েছি শুধু একজনেরই ঘটে। আর এস নেগেটিভ মাদার, তার শরীরে একটা আর এস পজিটিভ বাচ্চা আছে। এই তো আমাদের আলোচনা, তাই তো? জি স্যার। আর এস আর এস নেগেটিভ মাদার, তার শরীরে আছে আর এস পজিটিভ বাচ্চা। এখন থার্ড ট্রাইমাস্টার অফ প্রেগনেন্সি অথবা ডিউরিং ডেলিভারি, এই সময় যদি রাপচার হয়ে মানে ফিটাল ব্লাড মায়ের শরীরে চলে যায়, অথবা থার্ড ট্রাইমাস্টার প্রেগনেন্সিতে যাইতে পারে। কেন? কারণ থার্ড ট্রাইমাস্টার প্রেগনেন্সিতে যদি করে থাকে, ওই যে সাইটোটোব্লাস্ট সিনসাইটোটোব্লাস্ট আছে না, ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার, জি স্যার। থার্ড ট্রাইমাস্টারে গিয়ে সাইটোটোব্লাস্টিক লেয়ারটা থাকে না, তখন ক্রস করতে পারে। তো আরবিসি যদি মায়ের শরীরে যায়, আর এস পজিটিভ, তো আর এস পজিটিভ মানে কি? আর এস এন্টিজেন, আর এস পজিটিভ যেটা মানে কি, আর এস এর এন্টিজেনটা গেছে মায়ের শরীরে। তো মায়ের শরীরে তো আর এস নেগেটিভ, মানে এন্টিজেন ছিলই না, তাই হুট করে সেই এন্টিজেনকে যেটা তার জন্য ফরেন, তখন সে তৈরি করবে কি এটার এগেনস্টে অ্যান্টিবডি। ধরা যাক তৈরি করলো, প্রথমে কি তৈরি করবে? অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিন এম। বাই ডিফল্ট ইমিউনোগ্লোবিন এম তৈরি হবে। ইমিউনোগ্লোবিন এম তো প্লাসেন্টা ক্রস করে না, যার কারণে কোনো সমস্যা নাই। এখন যখন সেকেন্ড অর সাবসিকুয়েন্ট প্রেগনেন্সি হবে, তখন
ততদিন ইমিউনোগ্লোবিন এম থেকে মা কি তৈরি করা শুরু করছে, ইমিউনোগ্লোবিন জি, সময় তো পেয়েছে, এর মধ্যে সে জি তৈরি করা শুরু করছে। আর সেকেন্ড সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সিতে ওই জিটা প্লাসেন্টা দিয়ে ট্রান্সফার ক্রস করবে, করার পরে বাচ্চার যদি ওই আরএস পজিটিভ হয়, এন্টিজেনের সাথে বাইন্ড করবে, করে রিয়েক্ট করবে, ফ্যাগোসাইটোসিস করা লাগে, করলো লাইসিস যেটা হয় হইল আর কি। এই হলো বেসিক কথা। এখন এখানে যেটা ঘটনা সেটা হচ্ছে এবিও এর কথা যেটা বললাম, এবিওটা অনেক সময় এই যে আর এইচ এর যে রিয়াকশনটা, এটাকে কমায়ও দেয়, মানে হেল্প করে বরঞ্চ এবিও ইনকম্প্যাটিবিলিটিটা। এবিও ইনকম্প্যাটিবিলিটিটা বরং অনেক ক্ষেত্রে হেল্প করে। কিভাবে হেল্প করে? ধরা যাক একটা বাচ্চার শরীরে, ধরা যাক তুমি যদি বিয়ে করো, তোমার বাচ্চার তো বি পজিটিভ যদি হয় আর কি, তাহলে তার আরবিসি তে থাকবে হচ্ছে পজিটিভ এন্টিজেন। ধরা যাক সেই পজিটিভ এন্টিজেনটা মায়ের হচ্ছে এ পজিটিভ ব্লাড, মায়ের কি এ পজিটিভ, কারণ মায়ের শরীরে আছে এ অ্যান্টিজেন আছে আর এনটিবি আছে, বিএনপি। অ্যান্টিবডি, তাই তো? এখন বি পজিটিভ বা মায়ের ধরলাম এ নেগেটিভ, আমরা এটা ক্লিয়ার আর আর একটু ইয়ে করি, জটিল করি, জটিল করলে সব ক্লিয়ার হবে। ধরো যাক মায়ের আছে এ নেগেটিভ, মানে মা হচ্ছে আর এস নেগেটিভ, হ্যাঁ, আর ছেলে হচ্ছে বি পজিটিভ, তার মানে ছেলে আর এস পজিটিভ। এটাই তো অনেক ক্লাসিক জিনিস। তাহলে বি পজিটিভ ব্লাড এবার মায়ের শরীরে ঢুকে গেছে। এখন মায়ের শরীরে কি হবে? প্রথম কথা হচ্ছে মা যেহেতু আর এস নেগেটিভ, বি পজিটিভ মানে আর এস অ্যান্টিজেন আছে, আর এস অ্যান্টিজেনের এগেইনস্টে মায়ের শরীরে এনটি আর এস অ্যান্টিবডি তৈরি হবে। এটা তো আমরা জানি আর এস ইনকম্প্যাটিবিলিটি সূত্র। এখন ঘটনা হইতেছে এবিওর ক্ষেত্রে কি হবে? এবিওর যেহেতু বি এন্টিজেন বি গেছে এর শরীরে, মায়ের শরীরে, আর মায়ের শরীরে আগে থেকে গেছিল এনটিবি অ্যান্টিবডি, আর বাচ্চা নিয়ে গেছে কি বি এন্টিজেন হলো আরবিসি। তাহলে এনটিবি অ্যান্টিবডি তো আছেই, আর এদিকে বি এন্টিজেন হলো আরবিসি আছে, তাহলে এই অ্যান্টিবডিটা বিশ এই আর রেড সেলের সাথে, ফিটাল রেড সেলের সাথে বাইন্ড করবে। বাইন্ড করলে মানে কি, তখন এইটার এটা কমপ্লেক্স তৈরি হলো, তাই না? অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হলো, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করে ফ্যাগোসাইটোসিস অ্যাক্টিভ করে এই সেলটাকে লাইসিস করে দিল। এই সেল যদি লাইসিস হয়, ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ারই যদি হয়ে যায়, তাহলে তো নতুন করে অ্যান্টিজেন জেনারেট করার মানে অ্যান্টিবডি জেনারেট করার মধ্যে কেউ থাকতেছে না। তার মানে এবি ইনকম্পিটিবিলিটি তো হইতেইছে না। আর এই যে অ্যান্টিবডি তৈরি করবে সেই জিনিসই তো নাই, সেই জিনিসই তো লাইসিস হয়ে গেছে। মানে কিছুটা হেল্প করে বরঞ্চ এই ইটা। বুঝতে পারছো কি? না স্যার, একটু কেন জানি বুঝতে পারলাম না এটা আসলে। মানে হচ্ছে বি পজিটিভ ব্লাড সে যদি যায়, মায়ের শরীরে কি আছে, এনটিবি অ্যান্টিবডি আছে না? জি স্যার। এই এই এনটিবি এই অ্যান্টিবডি, এই মানে আচ্ছা আগে এটা 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 বলি। ধরো দেখ এ পজিটিভ মা, বি পজিটিভ ছেলে, আর মায়ের শরীরে যদি বি পজিটিভ ব্লাড যায়, পজিটিভ ধরলাম দুটাই, মায়ের শরীরে কি আছে, এ অ্যান্টিজেন আছে আর কি আছে, ডিএনডিউডিএস। এনটি এনটিবি অ্যান্টিবডি মায়ের শরীরে নাকি, এ অ্যান্টিজেন আছে, এনটিবি অ্যান্টিবডি আছে, এই তো। আর বাচ্চার থেকে গেছে বি পজিটিভ, বাচ্চার শরীরে কি আছে, বি অ্যান্টিজেন আছে আর এনটি এ এ অ্যান্টিবডি। অ্যান্টিবডি। এখন এই ব্লাডটাই এইরকম, আর মায়ের আর বুঝতে আছে এইরকম। এই যে মায়ের যে এনটিবি কার সাথে বাইন্ড করবে? বাচ্চার এন্টিজেনের সাথে না? জি স্যার। তাহলে এন্টিজেন এন্টিবডি কমপ্লেক্স হইলো স্যার নাকি? এটা বাইন্ড করবে না? ও এই তো করুক, মাত্রা সমস্যা কি? সহ, সরি সরি, ওই তো মায়ের শরীরে, সরি, ঠিক আছে। হ্যাঁ, মায়ের শরীরে যাচ্ছে না, মায়ের শরীরে বি এন্টিজেন ঢুকতেছে নাকি? ঠিক আছে স্যার, ঠিক আছে, না না, ঠিক আছে স্যার, আমি বুঝছি। তাহলে এন্টিজেন এন্টিবডি বাইন্ড করলে তারপর যা যা হয় অনেক কিছু হয় না, ফ্যাগোসাইটোসিস হতে পারে, লাইসিস কমপ্লিমেন্ট অ্যাক্টিভিটি লাইসিস হতে পারে। হয়ে যদি এই সেলটা ডিস্ট্রয় হয়ে যায়, এই সেল যদি ডিস্ট্রয় হয়ে যায়, তার সাথে যদি আর এইচ পজিটিভ থাকুক যাই থাকুক, সে যদি ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে সে কি আর ইমিউনিটি তৈরি করতে পারবে? বা সে কি আর না অ্যান্টিবডি তৈরিতে না হেল্প করবে? করবে না, এরকমও না। হতে পারে। তার মানে এক প্রকারের সাহায্য করলো না মায়ের শরীরে গিয়ে এই এবিও ইনকম্পিটিবিলিটিটা যদি থাকে, আর না থাকলে তো নাই। যাই হোক, তো আমাদের মনে হয় এখানেই আলোচনা শেষ। আর আমরা বলছিলাম যে আজকে
একটা ওভারভিউ দিব। ওভারভিউ লাগবে মানে পুরা ক্লাসের সবকিছু মিলা? জি স্যার, একদিন দিলে ভাই, আমার মনে হয় পূজার পরে দিলে ভাই, আমার কিছু স্যার প্রশ্ন ছিল, ওই প্রশ্নগুলো একটু করতে পারতাম আচ্ছা, আপনাকে। ঠিক আছে, প্রশ্ন তাহলে ইতে করো। আমরা মানে ইমিউনোলজি শেষ আর কি, প্রশ্ন মানে প্রশ্ন করতে পারো মেসেঞ্জারে, সমস্যা নাই। আর তোমার ওইটা দেখছিলাম ইমিউনোগ্লোবিন জি যে ব্যাপারটা, ওটা আমি আসলে স্পেসিফিক কোথাও পাই নাই যে এটা যায়। কারণ আমি যতটুকু পাইছি সেটা হচ্ছে বলতেছে সবাই যায় ইমিউনোগ্লোবিন জি সবগুলোই ক্রস করে, কিন্তু কেউ লেস এফিসিয়েন্টলি করে, যেমন ইমিউনোগ্লোবিন জি 2 লেস এফিসিয়েন্টলি করে। কিন্তু পাইলাম না যে কোনটা যায় কোনটা যায় না। বলছে সবগুলোই যায়, কোনটা বেশি যায়, কোনটা একটু কম যায়। লেখছে জি 2টা কম যায় এরকম। তো যদি স্পেসিফিক আমি পাই কোনো বইটয়ে, তাহলে আমি শেয়ার করবো। আর আজকে বলছিলাম যে পুরো ইমিউনোগ্লোবিনটা কাভার আপ করবো 30 মিনিটে, এটা সম্ভব না, আসলে অনেক রাত হয়ে গেছে। আর ইমিউনোগ্লোবিন আর ক্রস করবো না, আজকে ইমিউনোগ্লোবিনের শেষ ক্লাস, মানে সরি, ইমিউনোলজির শেষ ক্লাস। এরপর সম্ভবত আমরা ফিজিওলজিতে যাব, ওই যে রেনাল রেসপিরেটরি আর নিউরোফিজিওলজি নিয়ে কোর্স শুরু করতে চাচ্ছি। যদি লোকজন হয় তাহলে ইনশাল্লাহ এটা শুরু করবো আর কি। স্যার আপনি প্যাথোলজি পড়ায়েন না স্যার? প্যাথোলজি তো স্যার অনেক। প্যাথোলজির